মনমোহন সিং এর জামানায় কংগ্রেস আমলে দীর্ঘ 10 বছর রাষ্ট্র এবং সরকারের অতি উচ্চ পদে কাজ করেছেন একজন ব্যক্তি। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যখন ছেড়ে দিতে চাইছেন তার পদ, তখন নরেন্দ্র মোদী তাকে মিনতি করছেন কার্যত যে আপনি ছাড়বেন না, আপনি কাজ চালিয়ে যান, প্লিজ আপনি কাজ চালিয়ে যান। এটা কল্পনা করা খুব কঠিন হলেও বাস্তবে হয়েছিল। কল্পনা করা কঠিন কেন আমরা জানি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বিভিন্ন শীর্ষ প্রশাসনিক এবং সাংবিধানিক পদে তিনি নিজের পছন্দের লোকজনদের ক্রমশ নিয়ে এসেছেন। অনেকেই তার সঙ্গে আগে কাজ করা, গুজরাটের মুখ্যমন্ত্রিত্বের সময় তার সঙ্গে কাজ করা লোকজন রয়েছেন তার মধ্যে। কিন্তু একটি মাত্র পদ, প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইসার, এক্ষেত্রে নরেন্দ্র মোদী ব্যতিক্রম ঘটিয়েছিলেন। এই প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইসার রাজাগোপাল চিদম্বরম নিজেই তার আত্মজীবনীতে লিখেছেন, তিনি যখন ছেড়ে দিতে চেয়েছিলেন মোদী তাকে বলেন, কেন আপনি ছেড়ে দেবেন কেন? চিদম্বরম বললেন, আমি তো এত বছর কাজ করেছি মনমোহন সিং এর সঙ্গে, কংগ্রেস আমলে 10 বছর, তার আগে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে অবশ্য করেছেন তিনি কাজ 5 বছর। আমি ছেড়ে দিতে চাই, আমার 77 বছর বয়স হচ্ছে। নরেন্দ্র মোদী তাকে বলেন, বয়সের সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক? আর রাজনীতিতে কোন দল সরকারে আছে তার সঙ্গে বা বিজ্ঞানের কি সম্পর্ক? আপনি কাজ চালিয়ে যান। তিনি কাজ চালিয়ে গিয়েছিলেন 2018 সাল পর্যন্ত। তারপরে বয়সের কারণে সরে দাঁড়ান। সেই রাজাগোপাল চিদম্বরমের জীবনাবসান ঘটেছে মুম্বাইতে গত শনিবার দিন। আজ আমরা যখন জগৎসভায় ভারতের আসন নিয়ে কথা বলি, আজ যখন আমরা সারা পৃথিবীতে সামরিক শক্তির বিচারে, অর্থনৈতিক শক্তির বিচারে ভারতের যে অবস্থান তা নিয়ে কথা বলি, তখন তার পিছনে এই আর চিদম্বরমের মতো মানুষদের যে অবদান তা বোধহয় মাঝে মাঝে স্মরণ করা প্রয়োজন। ইনি এমন একজন বড় মনোবিজ্ঞানী, প্রকৌশলী, যার অবদান ছিল 1974 সালে প্রথম পোখরান 1, প্রথম ভারতের পরমাণু বিস্ফোরণ, তাতে, এবং 1998 সালে অটল বিহারী বাজপেয়ী 13 মাসের প্রধানমন্ত্রিত্বের সময় যে পোখরান 2, ভারতের দ্বিতীয় পর্যায়ে পরমাণু বিস্ফোরণ হয়েছিল তার সময়ও। বস্তুত এই দ্বিতীয় বিস্ফোরণের সময় 1998 সালে তিনি ছিলেন অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান। তার আগে 74 সালে যখন আরেকজন ভারতীয় পরমাণু গবেষণা এবং এই পরমাণু অস্ত্র গবেষণার পথিকৃৎ একজন রাজা রামান্না, তিনি এই চিদম্বরমকে নিয়ে এসেছিলেন এই সংক্রান্ত কাজকর্মের জন্য। 74 সালে তিনি যে সমস্যাটির সমাধান করেছে, অত্যন্ত টেকনিক্যাল সমস্যা, তার বিস্তারিত আমি যাব না, কিন্তু সেই সমস্যার সমাধান না হলে কখনো ভারত পরমাণু বিস্ফোরণ ঘটাতে পারত না। পরমাণু বোমা কিভাবে বানাতে হয় বা বানানো হয় এটা খুব সরল ব্যাপার তত্ত্বগতভাবে। সমস্ত বিএসসিতে যারা অন্তত ফিজিক্স অনার্স নিয়ে পড়েছেন তারা সকলেই বিষয়টি জানেন। বস্তুত রেডিও অ্যাক্টিভ খুব ভারী একটি মৌল ইউরেনিয়াম, যথেষ্ট পরিমাণ সেই ধাতু খুব ছোট জায়গায় চেপে দিতে পারলে, একটা ক্রিটিক্যাল মাস তৈরি করতে পারলে সেটা নিজেই বিস্ফোরিত হবে। সেটাই একটি পরমাণু বোমা। থিওরিটিক্যালি খুব সোজা, প্র্যাকটিক্যালি খুব কঠিন। কারণ ম্যানহাটন প্রজেক্টে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা তৈরি করার জন্য অ্যালবার্ট আইনস্টাইন, ওপেনহাইমার, ফাইনম্যান, এই ধরনের বিশ্ববরেণ্য নোবেলজয়ী বিজ্ঞানীদের লেগেছিল। এবং এই প্রযুক্তি খুব গোপনে সব দেশ আড়াল করে রাখে। এই প্রযুক্তি প্রায় নতুন করে চাকা আবিষ্কার করার মতো প্রত্যেক দেশকে নতুন করে করতে হয়। ভারত যখন প্রথমবারে পরমাণু বিস্ফোরণের সময়টা করেছিল, তখন এর পিছনে একটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক অবদান ছিল ডক্টর রাজাগোপাল চিদম্বরমের। এই কাজটা করার জন্য তাকে নিয়ে এসেছিলেন রাজা রামান্না। পরবর্তীকালে ধীরে ধীরে তিনি ভাবা অ্যাটমিক রিসার্চ কমিশনের, ভাবা বিএআরসি, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের প্রধান হন, অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হন, এবং বহুদিন ধরেই কিন্তু এই পরমাণু শক্তির ব্যবহার এ বিষয়ে রাজনৈতিক নেতৃত্বকে ক্রমাগত আমাদের দেশে বিজ্ঞানীরা যে সচেতন করে গিয়েছেন, তাদের আপডেট করে গিয়েছেন, তার নেতৃত্বে ছিলেন চিদম্বরম। পরমাণু বোমা তার ক্ষমতা
তার ধ্বংসের ক্ষমতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ লগ্নে, তখন আমেরিকার ফেলা পরমাণু বোমা হিরোশিমা এবং নাগাসাকির উপর পড়েছিল আমরা জানি। 6ই আগস্ট এবং 9ই আগস্ট, মাত্র 3 দিনের ব্যবধানে, এবং তাতে 1.5 থেকে 2.5 লক্ষ মানুষ তখনই মারা গিয়েছিলেন। তারপর বহু মানুষ পরবর্তীকালে রোগে ভুগে মারা গিয়েছেন। একের পর এক প্রজন্ম পঙ্গু হয়ে গিয়েছে, অথর্ব হয়ে গিয়েছে, প্রজননে অক্ষম হয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর শক্তিধর পরমাণু অস্ত্র, এরা সত্যি সত্যি থাকা এবং হাতে থাকা এবং না থাকার মধ্যে যে তফাৎ, তা আজকে বিশ্বের অনেক দেশ অনুধাবন করতে পারছে। 74 সালে ভারত যখন করে, তখন কিন্তু মনে রাখা দরকার যে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের যেটা পার্মানেন্ট মেম্বার, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, সেই কয়েকটি দেশ ছাড়া, তখন ছিল সোভিয়েত রাশিয়া, পরবর্তীকালে রাশিয়া, তখন ছিল USSR, পরবর্তীকালে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, চীন এবং ব্রিটেন, এরা ছাড়া কেউ ওই পরমাণু বোমা তাদের হাতে ছিল না। ভারত ষষ্ঠ দেশ হিসেবে সেই কৃতিত্ব অর্জন করে। 98 সালে এসে চ্যালেঞ্জটা দাঁড়িয়েছিল অন্যরকম। ততক্ষণ এই বোমার প্রযুক্তি অনেকের হাতে এসে গিয়েছে। তখন দরকার ছিল একটা, যাকে বলে হাইড্রোজেন বোমা, থার্মোনিউক্লিয়ার ডিভাইস, সেটা তৈরি করা। 11ই মে 1998 সেই বিস্ফোরণটি ভারত ঘটিয়েছিল, এবং অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী, তার ঘোষণাটি আমার স্পষ্ট মনে আছে যে আমরা আজকে 3টি পরমাণু বিস্ফোরণ পরীক্ষা করেছি পোখরান টেস্ট রেঞ্জে। তার মধ্যে একটি হচ্ছে ফিউশন থার্মোনিউক্লিয়ার ডিভাইস। হাইড্রোজেন বোমা কিন্তু, যাকে সরল কথা হাইড্রোজেন বোমা বলা হয়, সেটাই বিজ্ঞানী ভাষায় থার্মোনিউক্লিয়ার ডিভাইস। এর মারণ ক্ষমতা পৃথিবীর বুকে আজ অব্দি কোনোদিন পরীক্ষা করা হয়নি। কিন্তু এটা আন্দাজ দেওয়ার জন্য বোঝাতে গেলে বলতে পারি আর কি, যে যেমন কালী পুজোর সময় বাজি ধরা এক ফুলঝুরি আর তুবড়ি, ফুলঝুরিও বাজি, তুবড়িও বাজি। তুবড়ি জ্বালানোর জন্য ফুলঝুরির প্রয়োজন হয়, তেমনি এই থার্মোনিউক্লিয়ার রিয়াকশনের জন্য, ফিউশন রিয়াকশন যেটাকে বলা হয়, যেটা আসলে দুটো ছোট পরমাণুকে চেপে একসঙ্গে নিয়ে আসা। হাইড্রোজেনের দুটো ছোট পরমাণু নিউক্লিয়াসকে একসঙ্গে চেপে দিলে যা হয়, একটা হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি হয়, তার ফলে যে এনার্জিটা রিলিজ হয় সেটাই থার্মোনিউক্লিয়ার ফিউশন এর এনার্জি। ওই তুবড়ি হচ্ছে হাইড্রোজেন বোমা, আর ফুলঝুরি হচ্ছে পরমাণু বোমা। তো বুঝতেই পারছেন, সে তুবড়ি জ্বালাতে ফুলঝুরি লাগে, একটা থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশন করানোর জন্য একটা পরমাণু বোমা ফাটাতে হয়, এই জাতীয় ব্যাপার। সেটা ভারত করে দেখালো। তখন তিনি অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান। এরপরে যা হলো তাতে ভারতেরই ক্ষমতা হেলে বটে, এবং তার ফলে কিন্তু ভারতের উপর স্যাংশন চাপলো, নিষেধাজ্ঞা চাপলো। আপনাদের অনেকেরই মনে থাকবে, বিশেষ করে আমেরিকা এবং জাপান নিজেরা ক্ষতিগ্রস্ত বলে, এবং আমেরিকা সারা পৃথিবীতে খবরদারি করতে অভ্যস্ত বলে ভারতের উপর কঠোর নিষেধাজ্ঞা চাপালো। কোনো প্রযুক্তি ভারত পাবে না, কোনো টেকনোলজি ভারতকে ট্রান্সফার করা হবে না, ভারতের সঙ্গে কোনো রকম পারমাণবিক কোনো উপাদানের আদান প্রদান করা হবে না, পারমাণবিক কাজে ব্যবহার করা হয় এমন কোনো জিনিস, কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট পর্যন্ত ভারত পাবে না, এইরকম সমস্ত নিষেধাজ্ঞা চাপানো হলো। এখান থেকে বেরিয়ে আসতে ভারতের অনেক বছর লেগেছিল, 10 বছর লেগেছিল। 98 সালে বাজপেয়ী সরকারের আমলে বিস্ফোরণ, এবং 2008 সালে মনমোহন সিংয়ের আমলে ইন্দো ইউএস নিউক্লিয়ার ডিল হলো, ভারত আমেরিকা পরমাণু চুক্তি হলো, যার ফলে ভারত এই নিউক্লিয়ার উইন্টার যাকে বলা হয়, ভারত এই যে শৈত্যের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল। তার অনেক ফল আমরা জানি, তার মধ্যে প্রত্যক্ষ ফল যেটা বহু মানুষ দেখেছেন, সেটা হচ্ছে এই প্রযুক্তিগত আদান প্রদান শুরু হওয়ার ফলে ভারতের হাতে ক্রায়োজেনিক ইঞ্জিনের প্রযুক্তি এলে, এবং ভারতের বিজ্ঞানীরা, ভারতের প্রযুক্তিবিদরা সেটাকে ডেভেলপ করে আমরা সফলভাবে চন্দ্রযান-3 অভিযান করলাম। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পৃথিবী থেকে পাঠানো কোনো মহাকাশযান নামলো, সেটা হচ্ছে ভারতীয় চন্দ্রযান-3। এটা সম্ভব হতো না যদি 2008 সালে নিউক্লিয়ার ডিল না হতো। এই নিউক্লিয়ার ডিল যখন হয়, তখন চিদম্বরম কিন্তু সামনের সারির নেগোসিয়েটারদের মধ্যে ছিলেন না। কিন্তু পরবর্তীকালে যারা এ সম্পর্কে লিখেছেন, জানেন, তারা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রধান উপদেষ্টা ছিলেন চিদম্বরম। ঠিক যেমন 98 সালে পরে যে নিউক্লিয়ার উইন্টার ভারতের উপর চেপে বসলো, শৈত্য যে বিচ্ছিন্ন করে দেওয়া হলো ভারতকে আন্তর্জাতিক প্রযুক্তি এবং উপাদান লেনদেনের জগৎ থেকে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইসারের পদটা তৈরি করা হলো, যে পদে অ্যাটমিক এনার্জি কমিশন থেকে রিটায়ার করার পর বসলেন চিদম্বরম। বাজপেয়ী তাকে বসালেন, বাজপেয়ীর আমলে তিনি কাজ করলেন, মনমোহন সিংয়ের আমলে কাজ করলেন,
দীর্ঘ 10 বছর। তারপরে যেটা দিয়ে শুরু করছেন, নরেন্দ্র মোদী তাকে অনুরোধ করলেন আপনি প্লিজ চালিয়ে যান। এবং পরবর্তীকালেও এই সংক্রান্ত বিষয়ে ভারতের যা কিছু অগ্রগতি, তার পিছনে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মনে রাখা দরকার, নরেন্দ্র মোদী কিন্তু গোটা প্রশাসনকে বদলে দিয়েছেন। বাজপেয়ী সরকারের আমলেই কিন্তু প্রথম ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার এই পদটি তৈরি হয়, যেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। দেশের প্রধানমন্ত্রীর পরে আমি তো বলবো স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী তাদেরও আগে দেশের নিরাপত্তার দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার, যে পদে নরেন্দ্র মোদী যবে থেকে রয়েছেন তবে থেকেই রয়েছেন অজিত দোভাল। মনমোহন সিং এর আমলে ব্রজেশ মিশ্র বাজপেয়ীর আমলে প্রিন্সিপাল সিকিউরিটি অ্যাডভাইসার হলেন। তারপরে মনমোহন সিং এর আমলে 3 জন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার হয়েছেন। প্রথমে JN দীক্ষিত, তারপরে MK নারায়ণন, অবশেষে শেষে হয়েছেন দীক্ষিত, তারপর নারায়ণন, শিবশঙ্কর মেনন, শেষে শিবশঙ্কর মেনন। এরা কেউ ফরেন সার্ভিস থেকে এসেছেন, কেউ পুলিশের থেকে এসেছেন, IPS ছিলেন নারায়ণন। এই সমস্ত পদ নরেন্দ্র মোদী কিন্তু আমূল বদলে দিয়েছিলেন, যেগুলো জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত, সুরক্ষার সঙ্গে জড়িত, দেশের রাষ্ট্র ব্যবস্থার প্রশাসনিক অন্যান্য গুরুত্বপূর্ণ পদ, তিনি ধীরে ধীরে সমস্ত কিছু বদলে দিয়েছেন। শুধু চিদম্বরমের ক্ষেত্রে তিনি মিনতি করেছিলেন আপনি প্লিজ কাজ চালিয়ে যাবেন, থামবেন না। এই যে কন্টিনিউটি, এই যে পরম্পরা, এর কথা আজকে আমরা অনেক সময় ভুলে যাই। যখন বলা হয় 2014 সালে প্রথম দেশ স্বাধীন হয়েছে, তখন থেকে ভারতের ইতিহাসের শুরু, তখন আমরা ভুলে যাই যে আসলে জানি এত গর্ব আমাদের পরমাণু শক্তি, সে কাজটা মূলে যে প্রধান ব্যক্তি, তিনি কাজ শুরু করেন কংগ্রেস আমলে, চালিয়ে যান বাজপেয়ীর আমলে, আরও ভালো করে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে চালিয়ে যান মনমোহন সিংয়ের আমলে, শেষ করেন নরেন্দ্র মোদীর আমলে এসে। প্রযুক্তি, অর্থনৈতিক উন্নতি, শিক্ষা, এতে কন্টিনিউটি এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রাজনৈতিক নেতারা আমাদের এটা ভুলিয়ে দিতে চান, তারা আমাদের বোঝাতে চান, দেখাতে চান তারা এসে সব কিছু বদলে দিয়েছেন, চুটকি মেরে তুড়ি মেরে তারা সব সমস্যার সমাধান করে দিয়েছেন। না, তুড়ি মেরে সমস্যার সমাধান হয় না। আমাদের ডিমনিটাইজেশন ফেল করেছে, কারণ সেখানে কোনো শিক্ষিত বিশেষজ্ঞের পরামর্শে সেটা করা হয়নি। আমাদের কোভিডের 18 দিনের লকডাউনের প্রস্তাব ফেল করেছে, কারণ সেখানে বিশেষজ্ঞদের প্রস্তাব উপেক্ষা করা হয়েছিল। আমাদের পরমাণু পরীক্ষা নিরীক্ষা অস্ত্র নির্মাণ সফল, তার কারণ এখানে বিশেষজ্ঞরা ধারাবাহিকভাবে কাজ করে যেতে পেরেছেন। আজকে চিদম্বরমের মৃত্যুর পর, তার মৃত্যু উপলক্ষে শুধু তার কথাই আমাদের স্মরণ করা যথেষ্ট নয়, আমাদের একথাও স্মরণ করা উচিত যে এই বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি, তার যে ধারাবাহিকতা, তাই আজকে ভারতকে ভারত করে তুলেছে। কোনো রাজনৈতিক নেতা তিনি যেই হন না কেন, তিনি চুটকি মেরে, তিনি তুড়ি মেরে, ম্যাজিকে আজকে ভারত বানাননি, না অর্থনীতিতে, না প্রযুক্তিতে, না শিক্ষায়, কোনো ক্ষেত্রেই নয়।